নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতিশত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি। গতকালই আপনাদেরকে একটা খবর জানিয়েছিলাম যে দিল্লিতে এই মুহূর্তে এত পরিমাণ এয়ার পলিউশন চলছে যে সেটা নিয়ে স্বয়ং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যা কান্ত, যিনি নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন, তিনি পর্যন্ত চিন্তিত এবং তিনি বলছেন যে আমি মাত্র 1 ঘন্টা সকালবেলা মর্নিং ওয়াক করি, তাতে আমার সারা দিন ধরে শ্বাসকষ্ট হয়। এই ধরনের একটা এয়ার পলিউশন চলছে এবং তার সঙ্গে জানিয়েছিলাম আপনাদের যে কোনো মতেই এই মুহূর্তে এয়ার পিউরিফায়ার পর্যন্ত পাওয়া যাচ্ছে না বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট গুলোতে, এতটাই চাহিদা রয়েছে দিল্লিতে। এবং শুধু কি দিল্লিতে এই ধরনের এয়ার পলিউশন চলছে তা কিন্তু নয়, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল ডিটেইলড রিপোর্টে যে দেশের 60% জেলাতে এই ধরনের এয়ার পলিউশন চলছে এবং সেটা দিল্লি তা নিয়ে শুধু খবর হয় হয়তো বিভিন্ন সময়, কিন্তু দিল্লি, আসাম, হরিয়ানা এবং বিহার এই 4টে রাজ্যে সবচেয়ে বেশি এয়ার পলিউশন চলছে এবং এই 4টে রাজ্যেতেই এমন অবস্থা যে 50% অফ এয়ার পলিউশন এই 4টে রাজ্যেতেই হয়। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এসেছে যে এই দিল্লির যে এয়ার পলিউশন সেটাকে নিয়ে রাহুল গান্ধী তার সঙ্গে কিছু মায়েরা দেখা করেছিলেন এবং কিছু মায়েরা দেখা করে এই এয়ার পলিউশনটা নিয়ে তারা কথা বলেন। তারা জানান যে আমাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে যাবে কিভাবে এবং এই ধরনের যদি এয়ার পলিউশন থাকে তাহলে সেটা নিয়ে কেন দেশ সরকার কিছু করছে না। এবং অবশ্যই বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করা, তার তো গুরুত্ব থাকবেই। অবশ্যই এই মুহূর্তে বিরোধী দলনেতার তরফ থেকেও জানানো হয়েছে যে এই বিষয়টাকে নিয়ে সম্পূর্ণ সংসদের যে শীতকালীন অধিবেশন সেখানে একটা বিষয় অন্তত এটা উত্থাপিত করা হবে, এটা নিয়ে আলোচনা হবে। সরকার যাতে এটার দিকে ধ্যান দেয় যে আমাদের দেশের যারা ছেলে মেয়ে, আমাদের দেশের যারা যুব সমাজ, তারা যাতে অন্তত তাজা হাওয়ায় শ্বাস নিতে পারে, পিউরিফাইড এয়ার, একদম সুস্থ সবল শরীরে তারা যাতে শ্বাসটা নিতে পারে, ভালো হাওয়ায়, দূষিত হাওয়ায় যাতে তাদের বেঁচে থাকতে না হয়, সেই জায়গাটা তিনি বলেছেন। এবং রাহুল গান্ধীর বক্তব্য, মায়েদের বক্তব্য সমস্তটাই শোনাবো। রাহুল গান্ধী শেয়ার করেছেন সেই ভিডিও। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ এই মুহূর্তে রুটি কাপড়া আর মাকান এটার ভিত্তিতে তো ভোট হয় বটে, কিন্তু এইটার ভিত্তিটাই কি শেষ ভিত্তি? এইটুকুই কি শেষ চাহিদা মানুষের, নাকি এর থেকে আরো বেশি কিছু চাহিদা মানুষের যদি থাকে? সেটা হচ্ছে শ্বাস। শ্বাস যদি মানুষ সঠিকভাবে নিতে না পারে, শ্বাস নিতে গিয়ে যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো আর বেঁচে থাকা কিংবা বেঁচে থাকার ভিত্তিতে বিভিন্ন যে ইস্যু গুলো সেগুলো তোলারই কোনো প্রসঙ্গ দাঁড়ায় না। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে দিল্লির একিউআই, দিল্লির যে দূষণ, বায়ুতে যে দূষণ, সেটা 450 পেরিয়ে গিয়েছে। এবং যে দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান চিফ জাস্টিস, তিনি হাঁটা চলা করতে পারছেন না, তিনি মর্নিং ওয়াক করতে পারছেন না, তার অস্বস্তি হচ্ছে শরীরে, সেই জায়গাটা নিয়ে সরকার কোনো মতেই কোনো ব্যবস্থা করছে না। রাহুল গান্ধী কি বলছেন মায়েদের সঙ্গে দেখা হওয়ার পর, আগে আপনাদের পড়ে শোনাই কোট আনকোট, তারপর দেখাচ্ছি সেই কথার বেশ কিছু অংশ। রাহুল গান্ধী বলছেন, every mother I meet tells me the same thing, her child is growing up breathing toxic air, অর্থাৎ দূষিত বায়ু তার ফুসফুসে যে ঢুকছে, একটি ছেলের একটি মেয়ের ফুসফুসে ঢুকছে, সেই জায়গাটা প্রতিটা মায়ের কনসার্ন। দে আর এক্সস্টেড, স্কেয়ার্ড এন্ড অ্যাংরি। অবশ্যই তারা চিন্তিত থাকবে এবং দেশের যে সরকার তাদের উপর বিরূপ মন্তব্য তারা পোষণ করবে বটেই। এবং সেই জায়গা থেকে মোদিজির উদ্দেশ্যে রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী বলছেন, মোদিজি, ইন্ডিয়াস চিলড্রেন আর চোকিং ইন ফ্রন্ট অফ আস, হাউ ক্যান ইউ স্টে silent? Why does your government show no urgency, no plan, no accountability? অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো, যে কেন সরকার এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এই যে দিল্লির আবহাওয়া বিভিন্নভাবে দূষিত, সেটা নিয়ে বিভিন্ন খবর হয়, কিন্তু সেগুলো নিয়ে কেন সরকারের কোনো পদক্ষেপ নেই, কোনো প্ল্যান কেন নেই? তার পরবর্তীতে তিনি বলছেন, ইন্ডিয়া নিডস অ্যান ইমিডিয়েট ডিটেইলড পার্লামেন্টারি ডিবেট অন এয়ার পলিউশন and a strict enforceable action plan to tackle this health emergency। অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই যে হেলথ এমার্জেন্সি, সেটাকে নিয়ে একটা প্ল্যান ইমিডিয়েটলি করা দরকার এবং আর্জেন্টলি করা দরকার এবং পার্লামেন্টে ডিবেট হওয়া উচিত। রাহুল গান্ধী একজন পার্লামেন্টারিয়ান এবং তিনি বিরোধী দলনেতা, তিনি তার মতন এই বিষয়টাকে পার্লামেন্টে তুলবেন, এইটাই অনেকটা গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটা আশ্বাস তিনি দিয়েছেন। এবং জেপি নাড্ডা, দেশের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি বলেন এই বিষয়ে
তার কি বক্তব্য সেটাও সেই ক্ষেত্রে শোনা দরকার। দেশের যে পলিউশন মিনিস্টার তার কি বক্তব্য সেটাও শোনা দরকার অবশ্যই। এবং এই মুহূর্তে তাদের বক্তব্যগুলো অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে দেশের মানুষ শুনতে পাবে। এই জায়গাগুলো তো একদম উঠে আসা দরকার। তার পরবর্তীতে শেষে তিনি লিখছেন, আওয়ার চিলড্রেন ডিজার্ভ ক্লিন এয়ার, নট এক্সকিউজেস অ্যান্ড ডিস্ট্রাকশনস। অর্থাৎ এটার থেকে ধ্যান হাটিয়ে অন্যদিকে ডিস্ট্রাক্ট করে দেয়া, সেই বিষয়গুলো কখনোই চায় না। হিন্দু মুসলিমের ভিত্তিতে ভোট হওয়া, সেইগুলো কখনোই আমাদের ছেলেমেয়েরা ডিজার্ভ করে না। বরঞ্চ একটা সঠিক এক্সকিউজের জায়গায় সঠিক প্ল্যান, কিভাবে এই তাজা হাওয়াতে অন্তত শ্বাস নিতে পারবে ছেলেমেয়েরা, সেই বিষয়টা কোথাও গিয়ে আমাদের দেশ চায় এবং সেটা নিয়ে পার্লামেন্টের ডিবেট হওয়া দরকার। তেমনই রাহুল গান্ধীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। রাহুল গান্ধীর বক্তব্য আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র দিল্লি নয়, দিল্লি, আসাম, হরিয়ানা, বিহার প্রত্যেকটা রাজ্যই অত্যন্ত দূষিত এবং তার সঙ্গে এই লিস্ট, দীর্ঘ লিস্ট, একটা গুরুত্বপূর্ণ লিস্ট সামনে এসেছিল গতকাল দৈনিক ভাস্কর তাদের পক্ষ থেকে। সেখানে একাধিক রাজ্য, এমনকি পাহাড়ি অঞ্চল যেখানে মানুষ তাজা হাওয়া, তাজা শ্বাস নিতে, ওয়েদার চেঞ্জ করতে যায়, সেখানে পর্যন্ত বায়ু দূষণ একদম রীতিমতন ভরে গিয়েছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখার অপেক্ষায় রইলাম সেই সমস্ত আপনাদের বক্তব্য। We see the whole year's gone by and things are just worse and nothing will change. The problem is complete denial and of course something that that even when the parliament sessions begins, we are sometimes protesting, doing some children's press conference or desperate moves to be heard that air pollution should be spoken there. So we are very thankful and grateful that, as leader of opposition, you have taken this up before the parliament session. I think this is going to go down in history. So far, it's never happened. So this is the situation we are in. Children, of course, are more vulnerable, as we know, because they breathe faster, their lungs are developing, and this is how the faster breathing makes them more vulnerable to all this toxicity. And there are almost close to 500 children under 5 who die every day in India because of air pollution. Yet, this has never been an emergency. Even if the emergency word is being named, it's mostly named by citizens and organizations and think tanks, isn't it? Not by the governments. You are creating pollution and you want to clean it. That is not the answer. You have to prevent pollution at sources. That means the systemic changes that you have to bring in. And the systemic changes means a lot of work within the government that may not show, but it's the real work. Now, in the past 10-15 years, most of the kids who are coming to me, I'm giving them nebulizer, I'm giving them steroids. Really, sir, this problem is, I'm telling you, it's horrible. My daughter was born 10 years ago and she was literally born into this pollution, and the angst and anguish that we all share just watching our children grow, breathing this toxic air, and honestly, like, imagining what it's doing to their lungs, how it's setting them up for failure for the rest of their lives. Every day, if you're breathing such toxins from the day you're born, we all know that it's going to result in something drastic in later in life. So there's such denial from the government. There's pollution is because there are stakeholders who benefit from the pollution. Yes, absolutely. And to put it bluntly to you, they're more powerful than you are. Yeah, Absolutely. Right. Right. When you're talking political will, consequences of this power affect political will. I mean, if you have 500 to 1,000 commercial units who are polluting Delhi, they have political power, right? And the problem is that the average citizen is not organized at all. Absolutely. So he has no political power. You already have a choice in terms of dealing with air pollution that many people in India don't have. You can go to the doctor. Yeah. Right? So there are many people who I meet who say, my kids, yes, that's it, done. Pollution problem is the tip of the spear. I'm more than happy to help you because I think this is important. I mean, I also breathe the same air and it's terrible. And my niece and nephew grew up in it. You can't escape, right? There's no way. I mean, you can be Mr. Adani. Well, Mr. Adani can probably sit in his house and do his little air purifier stuff. But you can be pretty much anybody and you're going to breathe the air eventually. So in a sense, that
everybody is affected by it. The poorest person who's living in Delhi and the richest person who's living in Delhi is affected by it. You know, the health cost for the poorest is much higher. Absolutely. There's a serious equity For issue. Absolutely. A rich guy can go get a lung transplant done, but for my domestic help, she is one time still using wood because she's like, gas itna mehenga, I can't cook 2 times on a clean fuel. So even a clean fuel is not available to majority of Indians. I will also request you that in the next couple of days, if we can, introduce some questions and Yeah, we could that we can consider asking the MPs to, There please. can be a debate on air pollution MLs in too. the MPs parliament too. because we never see it happening. Yeah, no, it will be the first time. It's never happened. So that is Okay, so itself a then, big so thing. there would a fair goal be that let us try and organize a debate on air pollution in Parliament? Would that be a fair goal? Yes, absolutely, absolutely. Sir, it's a fight for the life